ধারাবাহিক করে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। শুরুতে গোল করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মরক্কানদের। ভিনিসিয়াসের গোলে মান বাঁচল সেলেসাওরার। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সই আজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি দাবি তেহরানের। চুক্তির অংশ নয় ইসরায়েল। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে গাজায় সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য, দখলদারদের হামলায় উপত্যকায় নিহত ৩, লেবাননে ৫। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা। সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি পুতিনের। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ৪ শীর্ষ নেতা সহ ২১ সন্ত্রাসী নিহত। ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য দাবি, বিপুল অস্ত্র উদ্ধার। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন একটি চুক্তির পথে অগ্রসর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাড়ানো ও সংঘাত কমানোর লক্ষ্যে আলোচনা অগ্রগতি হলেও বড় ধরনের জটিলতা এখনও রয়ে গেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। বিশ্লেষকদের মতে এই চুক্তি সহজ হবে না, বরং সামনে আরও কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে পড়তে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং ধাপে ধাপে সংঘাত কমানোর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা এই আলোচনাকে জটিল করে তুলছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার চেষ্টা পুরোপুরি বন্ধ করুক। একই সঙ্গে তারা কঠোর যাচাই ব্যবস্থার অধীনে আসুক। তবে কর্মসূচি কতটা বন্ধ হবে আর কতটা বেসামরিক থাকবে, এই সীমারেখা নিয়ে বিরোধ রয়েই গেছে। তদারকি ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে ইরানের হিমায়িত সম্পদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান বড় অঙ্কের সম্পদ মুক্ত করার দাবি তুলছে, যা রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ হিসেবে অতীতে ইরানকে অর্থ ছাড় দেয়া নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনার বিষয়টি সামনে এসেছে, যে কারণে এখন কোনো ধরনের ছাড় দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক ও চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব নিয়েও রয়েছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হয়। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বিষয়টিও আলোচনায় থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তির প্রতিটি ধাপেই রয়েছে আস্থা যাচাই, পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত জটিলতার প্রশ্ন। এ কারণে সম্ভাব্য এই সমঝোতা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে সেটি সবচেয়ে কঠিন ও সংবেদনশীল ধাপ হতে পারে বলে মনে করছেন তারা। যুক্তরাষ্ট্রে ইসরায়েলে যৌথ হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময়সূচি ঘোষণা করেছে ইরান। আগামী ৯ জুলাই পবিত্র শহর মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালাম রহমতুল্লাহ এর মাজারে তাকে দাফন করা হবে। এর আগে কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে দেশটি। কোটি মানুষের অংশগ্রহণে প্রিয় নেতার বিদায়ের আয়োজনকে ইরানের ইতিহাসে একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে জুলাইয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আগামী 4 জুলাই রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কয়েকদিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালন শেষে 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এ উপলক্ষে দেশ জুড়ে ধর্মীয় সমাবেশ, শোক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি হাতে নিয়েছে ইরান। খামেনির দাফনের জন্য বেছে নেওয়া হয়েছে মাশহাদকে, যা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানেই অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার, যা শিয়া মুসলিমদের কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ তীর্থস্থানগুলোর একটি। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসলিম এই মাজার জিয়ারত করেন। ফলে এই মাজারেই খামেনির কবর শুধু দাফনস্থল নয়, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে জানায় ইরান কর্তৃপক্ষ। 1989 সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তাই তার মৃত্যু শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হলেও লেবাননে থামেনি ইসরায়েলের বর্বরতা। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর 7 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে বিমান, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালায় নেতানিয়াহু বাহিনী। নাবাতিহে, টায়ার, মারজাইউন, সায়দা ও বিনতে জবেইলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বাড়িঘর ও সরকারি স্থাপনা। একই সঙ্গে 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। জবাবে সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক যান ও একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের দাবি, গত এক সপ্তাহে তারা হিজবুল্লাহর 7 যোদ্ধাকে হত্যা করেছে এবং একদিনে সংগঠনটির 70টির বেশি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যেই আগামী 22 জুন ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তবর্তী একটি পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরি করার মূল উদ্দেশ্য শুধু হিজবুল্লাহকে প্রতিহত করা নয়, অঞ্চলটির গ্যাসের মজুত দখলে নেয়া। প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, লেবাননের উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত করে বৈরুতের তেল ও গ্যাসের মজুত নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। গাজা উপত্যকার কাছে এবার সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম ইসরায়েল হায়মের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে এই ঘাঁটি। এদিকে গাজার বুরেইজ শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে এক প্রতিবন্ধী যুবককে গুলি করেছে দখলদাররা। দিন গড়াচ্ছে যেন নরকে পরিণত হচ্ছে গাজা। স্থানীয় সময় শনিবার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব পালনের সময়ই হামলার শিকার হন তিনি। একই হামলায় আহত হন আরও কয়েকজন। পাশাপাশি গাজা সিটির তুফা এলাকায় পৃথক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। খান ইউনিসেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের বেথলেহেম ও হেব্রন এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড দিয়ে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলা, সম্পদ ধ্বংস এবং কৃষি জমিতে আগুন দেওয়ার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর 70 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মাঠ পর্যায়ে নিরাপত্তা মূল্যায়নের অংশ। তবে সংস্থাটির দাবি, ইসরায়েলের পক্ষ থেকে কর্মীদের বিরুদ্ধে আনা হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনও তাদের কাছে পৌঁছায়নি। গাজার সীমান্ত ঘেঁষে নতুন একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে এই স্থাপনাটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলায় এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও ঐক্যের জন্য লড়াই করছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিস্তানে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানিয়েছে 3 দিনে মিরান শাহ এলাকায় 21 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 4 জন ছিল শীর্ষস্থানীয় কমান্ডার। চলমান গোয়েন্দা ভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট 48 জন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে নিহত জঙ্গিরা ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য ছিল। সেনাবাহিনীর দাবি নিহতরা একাধিক হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডে জড়িত ছিল। আইএসপিআর আরও জানায় এর আগের অভিযানে একই এলাকায় আরও 27 জন সন্ত্রাসী নিহত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস দমনে আজমি ইস্তেকাম নীতির আওতায় এই অভিযান অব্যাহত থাকবে। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে প্রাণ গেছে 5 সদস্যের। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোরহাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বিধ্বস্তের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় সময় শনিবার ঐতিহ্যবাহী ট্রুপিং দ্য কালার কুচওয়াজ ও বাকিংহাম প্যালেসের আকাশে যুদ্ধ বিমানের প্রদর্শনী দেখতে লন্ডনের রাস্তায় ভিড় করেন হাজারো মানুষ। জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে অংশ নেন রাজা তৃতীয় চার্লস ছাড়াও অংশ নেন রানী ক্যামিলা, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন ও তার সন্তানরা। ঘোড়ায় চড়ে কুচকাওয়াজে অংশ নেন প্রিন্স উইলিয়ামও। অনুষ্ঠান শেষে রাজ পরিবারের সদস্যরা বাকিংহাম প্যালেসের বারান্দায় এসে জনতাকে শুভেচ্ছা জানান। রয়্যাল এয়ারফোর্সের তথ্য অনুযায়ী 3টি চিনুক হেলিকপ্টারের নেতৃত্বে মোট 31টি উড়োজাহাজ ফ্লাই পাস্টে অংশ নেয়। আন্তর্জাতিক সময়, বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। জলাভূমি ধ্বংস করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রকল্প ঘিরে শনিবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাজার মানুষ। এদিন নির্মাণস্থলের চারপাশে থাকা কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন তারা। ঘটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা। অংশগ্রহণকারীদের অভিযোগ, উন্নয়নের নামে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে প্রকল্পটি আইনি ও পরিবেশগত শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। ফ্লামিঙ্গো এক অনন্য সৌন্দর্যমণ্ডিত পাখি। গোলাপি আভাযুক্ত পালক, লম্বা সরু পা আর বাঁকানো ঠোঁটের কারণে এটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। আলবেনিয়ার এই পাখির শেষ আশ্রয়স্থলও হারিয়ে যেতে বসেছে।
দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত ভিওসানার্তা সংরক্ষিত এলাকায় বিচরণ করে হাজার হাজার ফ্লামিঙ্গো পাখি। ফ্লামিঙ্গোর পাশাপাশি দক্ষিণ আলবেনিয়ার এই জলাভূমি সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও আবাসস্থল হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই এলাকায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় $160 কোটি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যা বাস্তবায়িত হলে ফ্লামিঙ্গো পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা। এতে দেশটির বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রকল্পটি নির্মাণের প্রতিবাদে টানা 13 দিন ধরে আলবেনিয়ায় বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজধানী তিরানা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতেও চলছে প্রতিবাদ কর্মসূচি। স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা নির্মাণস্থলের চারপাশে থাকা ধাতব ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মতে এটি কেবল একটি রিসোর্ট বিরোধী আন্দোলন নয়, বরং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগকারীদের প্রভাব এবং পরিবেশ সুরক্ষার প্রশ্নে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। অন্যের সম্পত্তি এভাবে ভোগ করা এতটা সহজ নয়। দেশে যা ঘটছে তা এক ধরনের উন্মাদনা। আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীরা স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করুক, কিন্তু তারা তা করেনি। তারা মনে করছে মানুষের সম্পদ এভাবে দখল করে নিলেও কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না। আজ আমরা সবাই এখানে উপস্থিত, তবে শুধু রিসোর্ট প্রকল্প নির্মাণের প্রতিবাদে নয়। গত 3 দশক ধরে এদেশে অনেক কিছুই ঠিকভাবে চলছে না, অনেক সমস্যায় জমে গেছে। তবে পরিবেশগত প্রভাব নিয়ে টানা বিক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও জ্যারেড কুশনার সংশ্লিষ্ট বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসছে না আলবেনিয়া সরকার। উল্টো প্রকল্পটি আইনি ও পরিবেশগত সব শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। এই বিনিয়োগ আলবেনিয়ার পর্যটন খাত ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।